হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে কাঞ্চনের শুভ জন্মদিন, সেই নিয়ে সকাল থেকেই রান্না বান্না বা ঘর গোছানোর বা অন্যান্য সমস্ত কাজের বেশ তোড়জোড় লেগে গিয়েছে। যদিও গতকাল রাতে আজকের দিনের চিন্তায় আমার খুব একটা ভালো ঘুমও হয়নি। ইচ্ছা ছিল মিহি একটু বেলা করে ঘুমোবে আর আমি সকালের দিকটায় রান্না বান্নাগুলো শেষ করব, কিন্তু ওই যেদিন যা ভাবি হয় তার সম্পূর্ণই উল্টো। মেয়ে আমার আজকে একেবারে সকাল 9টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ওকে আবার ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। বিছানাপত্র সবই গুছিয়েছি, ওর ক্রিব আর আমাদের বেড। তারপর ওকে আমি বাউন্সারে শুইয়ে দিলাম যাতে আমার চোখের সামনেই থাকে। আর ওই ফাঁকে আমি মাছ মাংস সবই ভিজিয়ে দিয়েছিলাম, সেটা সকাল সকাল আবার ধুয়েও দিয়েছি। তারপর একটুখানি ঈষৎ উষ্ণ গরম জলে নুন মিশিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সমস্ত ফ্রোজেন মাছ মাংস। সকাল 7টায় জানেন তো অ্যালার্ম দিয়েছিলাম, তবে উঠতে পারিনি। আসলে রাতের দিকে আমার তো একটু এডিটিং এর কাজ থাকে, তো সেটা করে উঠতে উঠতে আমার প্রায় 2টো 1টা এরকম বেজে যায়। তো ঘুমোতে দেরি হয়, সঙ্গত কারণে আমি সকাল সকাল আর উঠতে পারিনি। যাই হোক, এখন রান্নাঘরে এসে সবার আগে মাটনটা আমি সিদ্ধ বসাবো। তার কারণ চিকেন তো আমি করব তন্দুরি, আর পাবদা মাছ সে করতে আর কতক্ষণই বা সময় লাগবে। তবে সব থেকে বেশি সময় লাগবে যে রান্নার পিছনে, সেটা হলো এই মাটন। আপনারা তো সকলেই জানেন এদেশের মাটন আমাদের দেশের মাটনের তুলনায় একেবারেই অন্যরকম। প্রায় 10-12টা মতো সিটি না দিলে তাকে কিছুতেই নরম করা সম্ভব নয়। তো ওই কারণে আমি প্রেসার কুকারে সবার আগে মাংসগুলোকে ভালো মতো ধুয়ে অল্প জলে নুন আর হলুদ মিশিয়ে সিদ্ধ হতে বসাবো। ওইটা সিদ্ধ হতে হতে আশা করি যেই সময়টুকু থাকবে ওই ফাঁকে আমার পাবদা বা অন্যান্য কাজও এগিয়ে নেব। ও হ্যাঁ, আবার জন্মদিনের আসল পদই তো হলো মিষ্টান্ন বা পায়েস, তো সেটাও করে নেব এই ফাঁকে। গতকালকে ওই যে বললাম যে আপনাদের সকলকে কাট ইলিশ পেলে তবেই নেব, তবে না দোকানে গিয়ে দেখলাম কাটিং করা ইলিশ নেই, বরং রয়েছে গোটা ওই 2 কিলো বা 1.5 কিলো ওজনের ইলিশ। তো সেটা এনে আমার পক্ষে ওইটুকু সময়ের মধ্যে কাটা কিছুতেই সম্ভব নয়। তার উপর ছুটির দিন হলে কাঞ্চনকে দিয়ে একটু সাহায্য নিতাম ঠিকই, তবে ও যেহেতু অফিস যাবে ওই সকালবেলা তো মাছ কাটা কোনো মতেই সম্ভব নয়। ওই কারণে ভাবলাম থাক, ইলিশ না নিয়ে বরং পাবদাই নেই। আর পাবদাও কিন্তু এইসব অনুষ্ঠানে বেশ চলে, আর পাবদা খেতে কাঞ্চন ভালোবাসে, তাই পাবদাটাকে আমি নিয়েছি। তবে এখানে 2-3 রকমের পাবদা পাওয়া যায়। একদম ছোট ছোট, ধরুন ওই প্রায় একটা আঙুল সমান পাবদা, আর তার থেকে একটু বড় যেটা এখন আমি রান্না করছি, আর আরেকটা পাওয়া যায় বেশ অনেক বড় বড়। তবে ওই বড় বড় গুলো এনে না আমি খুব একটা কখনো ভালো পাইনি, একটু শক্ত শক্ত টেক্সচার আমার মনে হয়েছে রান্নার পরেও। আর ছোটগুলো আনলে যে সমস্যা হয় সেটা হলো রান্না করার সময় অধিকাংশই ভেঙে যায়, যে কারণে এই মাঝারিটাই হলো সব থেকে বেস্ট। তো আমি মাঝারিটাই নিয়ে এসেছি। তার থেকে অর্ধেকটা পরিমাণ ডিপ ফ্রস্ট করে এখন নুন হলুদ মাখিয়ে তো আমি ভেজে নিলাম। আর আজকে না পাবদা মাছ রান্না করব একদম অন্যরকম ভাবে, বলতে পারেন এটা আমার মন গড়া একটা রেসিপি। কিছুই না, জাস্ট তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। বেসিক মশলা হিসাবে দিলাম জাস্ট একটুখানি ভাজা জিরের গুঁড়ো, হলুদ আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কাও চাইলে দেবেন, তাতে ভালো ফ্লেভার আসে। ব্যাস এইটুকু মশলাতেই যা সুন্দর পাবদা মাছের একটা রেসিপি হবে না, একদিন করে দেখবেন বাড়িতে। একদিন জানেন আমার কাছে সর্ষে পোস্ত কোনোটাই ছিল না, তো সেদিন আমি পাবদা মাছ কি দিয়ে রান্না করব মন থেকে না ভেবেই পাচ্ছিলাম না। তারপর এরকম একটা রেসিপি আমি বানিয়েছি। তারপর ওই পাবদা মাছের রেসিপিটা যা সুন্দর রান্না হয়েছিল না, দুর্দান্ত। তো তখন থেকেই আমি সর্ষে পোস্তর বদলে এরকম ভাবেই পাবদা মাছ বেশি রান্না করি। একটু টমেটো ছড়িয়ে দিলাম, ব্যাস এইটুকুতেই এই মাছের স্বাদ হবে দুর্দান্ত। যাকে চলুন এখন আমি মাংসের জন্য একটা মশলা বানিয়ে নেব। আবার এই মশলার মিশ্রণটা আমি ব্যবহার করব তন্দুরি চিকেন ম্যারিনেট করার জন্য। এই মিশ্রণের মধ্যে যেমন থাকে আর কি বাড়িতে কিছু বেসিক মশলাই ব্যবহার করলাম। হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, সাথে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। জলের সাহায্যে এখন সুন্দর মতো গুলিয়ে নিলাম। ওইদিকে আমি টমেটো, পেঁয়াজ, আলু মাংসের জন্য সবই কেটে নিয়েছি। একটু বেশি করে বানালাম মশলার মিশ্রণটা, ওই যে যখন বললাম যে তন্দুরি চিকেন বানাবো, তো এই একসাথেই এই মশলাটা আমি ব্যবহার করব। যাই হোক, পাবদা এমনিতেই নরম মাছ, ঝোলের ওপর দিয়ে দেখলাম বেশ সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে। আর পাবদা মাছের ঝোলটা একটু কম হলেই ভালো লাগে, তো এটা ঝোল কম ঝাল হয়েছে বেশি। যাই হোক, ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি রান্নাটা এখন শেষ করব। খুব সুন্দর রং ধরেছে। আর আমি না মাছটাকে আজকে খুব একটা বেশিক্ষণ রান্না করিনি, যাতে মাছ খুব বেশি নরম হয়ে ভেঙে না যায়।
পায়েস বানাবো, তো চালটা আরেকটু আগে ভিজিয়ে রাখলে ভালো হতো, ভুলেই গিয়েছিলাম। আসলে একা হাতে এত করলে কি হয় বলুন, মাথার মধ্যে অত কিছু থাকে না। যাই হোক, একটা পাত্রে আমি সামান্য একটুখানি গোবিন্দভোগ চাল নয়, বরং এটা হচ্ছে চিনি গুঁড়ো চাল। এটার সুগন্ধটা অতটাও গোবিন্দভোগ চালের মতো নয়, তবে রান্না করলে খাওয়ার সময় গোবিন্দভোগ চালেরই একটা টেক্সচার মেলে। তো একদমই সামান্য পরিমাণ চাল এখন আমি ভালো করে ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখবো। এইটুকুনি চালেই যতটা পায়েস হবে সেইটুকুনি কাঞ্চনের হামেশায় হয়ে যাবে। আসলে আমি তো দুধের আইটেম খুব একটা খেতে ভালোবাসি না, আর পায়েস হয়তো আমি জীবনে গুনে গেঁথে 2-3 বারই খেয়েছি। ইভেন আমার নিজের জন্মদিনেও আমার মা আমাকে কোনোদিন জানেন পায়েস খাওয়াতে পারেনি, জোর করেও কোনোদিনও খাওয়াতে পারেনি। যাই হোক, চলুন ওদিকে পায়েসের জন্য কাজু কিশমিশ আমি দুই ভিজিয়ে দিয়েছি, আর আজকে এই নতুন কড়াইটা বের করলাম। আজকে প্রথম কাঞ্চনের জন্মদিনেই রান্না করব, প্রথম রান্না খাসির মাংস। আগে যেমন আমার যেকোনো কালো রঙের ননস্টিক ফ্রাই প্যান বা কারি প্যান যেটাই বলুন না কেন, আমার রান্না করতে ওগুলোতে খুবই ভালো লাগতো। তবে এখন আর ওইরকম ফ্রাই প্যানে রান্না করতে খুব একটা ভালো লাগে না। তার থেকে বরং এরকম ঝা চকচকে পরিষ্কার এই ধরনের স্টিলের কড়াইয়ে রান্না করতে খুব ভালো লাগে। আসলে এইগুলো তো স্টেইনলেস, তাই খুব সুন্দর রান্না করা যায়। তবে এই কড়াইটা দেখলাম খুব একটা হেভি বটম নয়। এটা আমি 2-3 সপ্তাহ মতো আগে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। একটু কম দামের প্রথম নিলাম, দেখি ভালো কি মন্দ হয়। তো দেখলাম অনেকটাই পাতলা এসেছে, তো আর ফেরত দেবো না, এটাতে রান্না করব। যদিও এরকম দুদিকে হাতল বলা কড়াই আমি খুব একটা অ্যামাজনে দেখিনি, অর্থাৎ এখানকার অ্যামাজনে। তো আমি ভেবেছি দেশ থেকে আমি খুব ভালো ধরনের একটা স্টিলের এই ধরনের কড়াই নিয়ে আসবো। যাই হোক, যেহেতু অনেক রকম পদ রান্না হচ্ছে, তাই আমি একসাথে অনেক খাবার রান্না করলাম না। বাড়িতে মাত্র এইসব খাওয়ার মানুষ 2 জন, বেশি রান্না করে ফেললে তারপর আবার অপচয় হবে। তো আমি 3টে পিস মতো তান্দুরি চিকেনই বানাবো। আসলে এই চিকেনটা আমি কাঞ্চনের স্পেশাল খাবারের থালায় দেব। তো ভালো করে এখন কাট করে নেবার পর এর মধ্যে ওই যে মশলাগুলো বানিয়েছিলাম সেই মশলা দিলাম, সাথে আদা রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা পুদিনা পাতাও দিয়েছি, সাথে আদা বাটা, একটুখানি টমেটো কেচাপ আর বেশ খানিকটা টক দই দিয়ে তেল নুন দিয়ে চলুন এটা ভালো করে মাখিয়ে রাখি। ফ্রিজেই রাখবো, রাতের দিকে এটা আবার সেঁকে নেব। এদিকে আবার গোটা গোটা আলুগুলো বেশ সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন চলুন একটা পরিষ্কার পাত্রে তুলে নিই। দেখলাম এই কড়াইটাতে খুব বেশি হাই ফ্লেমে রান্না করা যাচ্ছে না, অনেকটা একটু পাতলা বটম, ওই কারণেই বোধহয় এমন হচ্ছে। তো আজকে এটাতে লাস্ট মাংস রান্না করছি। মাংস আসলে যেহেতু কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হয়, তো বেশি কষাতে না পারলে মাংসের স্বাদ গন্ধ কোনোটাই খুব একটা ভালো আসে না। আর এরপরে এর মধ্যে মাছ রান্না করব। যেটুকু যা বুঝলাম মাছ এর মধ্যে খুব ভালো মতোই ভাজা রান্না সবই হবে। ওরে বাবারে স্মিহি, মাংস রান্না সচরাচর আমি সর্ষের তেলে খুব একটা করি না, তবে আজকে গোটা মাংসটাই সর্ষের তেলেই রান্না হবে। কড়াইটা বেশ ভালো মতো গরম হবার পর আমি বেশ খানিকটা তেল দিলাম। তেলটা গরম হয়ে এলো যখন, তখন ফোড়ন হিসেবে দিয়েছি গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা। অল্প নুন ছিটিয়ে হালকা আঁচে আমি পেঁয়াজগুলোকে প্রথমে ভাজতে দিলাম। এই ফাঁকে চলুন ওই যে তন্দুরি চিকেনের যে মশলা দিয়ে রেখেছিলাম ওটা ভালো মতো আগে মাখিয়ে নেই। এডিট করতে গিয়ে আমার মনে পড়লো ফ্রিজে তো তন্দুরি মশলাও ছিল, সেটাও দিতে পারতাম, তবে না, হয়তো ভুলে গিয়েছিলাম। তন্দুরি চিকেন একটু লাল লাল না হলে ঠিক জমে না, দেখতেও ভালো লাগে না। তো আমি এখন নয়, বরং যখন সেকবো, যখন গ্রিল করব তখনই না হয় সামান্য কেকে ব্যবহার করি যে ফুড কালার গুলো, ওইগুলো একটু দিয়ে দেবো। পেঁয়াজগুলো বেশ সুন্দর মতো নরম নরম করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা বাটা। এর আগে একদিন মাটন রান্নার একটা ভিডিওতে আপনাদেরই মধ্যে কেউ একজন বলেছিলেন গোটা জিরে নয়, বরং তার বদলে গোটা গোলমরিচ দিয়ে দেখতে। তো আজকে আপনাদেরই কথা মতো সেই গোলমরিচ ফোড়ন দিলাম। বেশ ঝাঁঝালো একটা গন্ধ ছেড়েছে, একদম জিরের থেকে বিপরীত একটা স্মেল, এটা বেশ ভালোই লাগছে। তো সবকিছু বেশ সুন্দর মতো কষা হয়ে যাবার পর ওই যে মশলার মিশ্রণ বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আমি সামান্য একটু জল দিয়েছি যাতে সবকিছু ভালো মতো কষা হতে পারে বেশ খানিকটা সময় নিয়ে। সুন্দর কষা হয়ে যাবার পর উপরে যখন তেল উঠে এলো, তখন আমি সিদ্ধ করে নেওয়া খাসির মাংস দিলাম। জানেন তো, আমি এবার যে খাসির মাংসটি এনেছি দেখলাম মাংসগুলো একদম ছোট্ট ছোট্ট পিস করা। তার উপর যখন প্রেসার কুকারে সিদ্ধ করলাম সেটা যখন বেরিয়ে এলো আরোই ছোট হয়ে গেল, যেটা দেখতে আমার মোটেও ভালো লাগছিল না। খাসির মাংস একটু বড় বড় পিস হলেই দেখতে বরং বেশি ভালো লাগে। যাই হোক, এবার অন্য একটা মাটন আনা হয়ে গিয়েছে। তো আমি কষাতে কষাতে গোটা আলুগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো আর সাথে দুটো টমেটো কিউব অ্যাড করলাম। সুন্দর মতো কষা হয়ে যাবার পর এর মধ্যে অ্যাড করব ঝোলের জন্য গরম জল।
আমি যখনই মাংস রান্না করি আমার না খুব মায়ের কথা মনে পড়ে। খাসির মাংস আমার মায়ের হাতের, উফ! আবার সেটা মা রান্না করে কাঠের উনুনে। যখন মাংস বাড়িতে আসে, স্পেশালি খাসির মাংস, হাঁসের মাংস, দেশি মুরগির মাংস, এগুলো মা সবসময় কাঠের জালেই রান্না করে। যেটার টেস্ট, ও মাই গুডনেস, জাস্ট অমাইক লাগে। তো মার কথা খুব মনে পড়ছিল আজকে। যতই চেষ্টা করি মায়ের মতো সেই সুস্বাদ মাংসে বা অন্য তরকারিতে কখনোই আনা যায় না। আর ছোটবেলা জানেন, যখন মা খাসির মাংস রান্না করতো, মা না সবসময় কষানোর সময় আমাকে ডাক দিত। একটা বাটি হাতে করে আমি মায়ের সামনে দাঁড়িয়ে পড়তাম। ১-২ পিসই খেতাম, খুব ভালো লাগতো। আর এখন তো আমি বাড়িতে থাকি না। বাড়িতে গেলে অবশ্য সেই সুযোগটা হয়, সৌভাগ্যও হয়। তো এখন আমার জায়গাটা নিয়ে নিয়েছে আমাদের চিনি। আমি হয়তো খুব একটা ভুল বলবো না এটা বললে যে আমাদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু আমরা কষা মাংস খেতে খুব ভালোবাসি। সেটা আবার ঝোল দেবার আগের পর্যায়ে। তো যাই হোক, আমার সেই জায়গাটা এখন যেহেতু চিনি নিয়ে নিয়েছে, সেই ছোট্ট, ছোট্ট আঙুল দিয়ে আমি যখন মাংস ছিঁড়ে ছোট, ছোট আঙুল মুখের মধ্যে দিয়ে চেটেপুটে মাকে বলতাম, "খুব ভালো হয়েছে।" সেইটা শুনে মা যে কি আনন্দ পেত। এখন চিনিচে আঙুল চাটতে, চাটতে মাকে বলে, "ঠাম্মা খুব ভালো হয়েছে।" যদি কখনো ভিডিও কলিং এ আমি এই দৃশ্য দেখি, আমি দেখতে পাই আমার মায়ের মুখে এখনো সেই একই রকমের হাসি ফুটে ওঠে। ওই যে মিহি পেটে থাকতে যে মার কাছে গেলাম, তখন ফেরার সময় আপনারা তো দেখেছিলেন আমি বেশ কিছু দেশীয় খাবার এনেছিলাম। তো তার মধ্যে এই খেজুরের গুড়ের পাটালিও ছিল। সুপারি মুড়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যেই, বেশ কয়েকদিন চলে গেল। তো এইটাই লাস্ট রয়েছে। এবারের কাঞ্চনের জন্মদিনে পায়েসে এই খেজুরের গুড়টা ব্যবহার করতে পারবো। তবে পরের বার আর থাকবে না হয়তো। তার আগে যদিও বা আমরা দেশে যাব, তো গিয়ে তখন তো আবার নিয়ে আসবোই। তো আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ খেজুরের গুড়ের পাটালি কেটে ছোট, ছোট অংশ করে একটু হাতে ভেঙে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। পায়েসের চালটা না আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম অল্প নুন জলে। তো তারপর দুধ দিয়ে এটাকে আবার ফুটিয়েছি বেশ কিছুক্ষণ। আমার অবস্থা দেখেছেন, সেই সকালবেলা উঠেছি আর পা টিপে টিপে আমি কাজ করছিলাম রীতিমতো। তো এখন স্নানে যাব, ওদিকে মিহিও উঠে গিয়েছে, ওকে ফিট করিয়ে দিলাম। আর আমার রান্না বান্না হয়ে গিয়েছে, পায়েসটা জাস্ট শেষে করবো, ভেবেছিলাম চাটনি করব, কিন্তু না থাক, অত কিছু আর করে উঠতে পারবো না। যেহেতু মিহি উঠে গিয়েছে তাই ওকে নিয়ে এখন আর অত কিছু করতে পারবো না। তার উপর আজকে আবার মেঘলা ওয়েদার, আগামীকালকেও মেঘলা ওয়েদার থাকবে। তাই আমি ভাবছি কয়েকটা এমার্জেন্সি মিহির জন্য জামা কাপড় সেগুলো আমি কেচে দেবো। আজকে যাও বা একটু রোদ্দুর থাকবে, কালকে তো একেবারেই চলে যাবে। তো সেই জন্য একটু হুটোপাটার মধ্যে রয়েছি। আর ও ঘুমিয়ে গেলে বেলুন দিয়ে ডেকোরেশনটাও করব। কাঞ্চন আসার আগে আমি চাইছি পুরো সবকিছু শেষ করে একদম সুন্দর মতো রেডি হয়ে ওকে সারপ্রাইজ দিতে। ও জানে আমি সেলিব্রেট করব, তবে এত কিছু যে করব, রান্না বান্না করব, ওর জন্য সাজাবো, সেটা জানে না। কেকও এনেছি খুব স্পেশাল একটা। আজকে আমি যে দুধটা দিয়ে পায়েস রান্না করছি এটা না পুরো ফুল ফ্যাট ওয়ালা দুধ। তো ওই জন্য বেশ ঘন থাকায় আমি পায়েসটাকে অনেকক্ষণ অবধি রান্না করতে পারলাম না। দেখলাম তার আগেই চাল যেমন গলে গিয়েছে, তেমনি একটা ক্যারামেলাইজ ব্যাপারও এসেছে। তো ওদিকে পায়েস হয়ে যাবার পর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ ২ অ্যাড করেছি। একটু পাতলা কনসিস্টেন্সি রাখছি, যাতে করে কাঞ্চন যেহেতু রাতের দিকেই খাওয়া দাওয়া করবে, তো তখন যাতে গরম করলে একটু এই নরম নরম ব্যাপারটা থাকে, তো সেই জন্য একটু পাতলাই রাখছি। তো চলুন, এদিকে পায়েস হয়ে গিয়েছে, স্নান সেরে আমি আবার ঘরটাকেও সাজাবো। মিহির প্রত্যেক দিনের ঘুম থেকে ওঠার যে টাইমিং, আজকে তো তার থেকে অনেকটাই আগে উঠে পড়েছে। তো ওই জন্যেই ওকে স্নান করিয়ে ফিট করিয়ে দেবার পর জানলাগুলো খুলে রোদ্দুর ঘরে ঢুকলো। তো দেখলাম তখন বেশ একটা ঝিমঝিম ব্যাপার ওর মধ্যে চলে এসেছে। ওকে আমি কোলে করে নিয়ে রেখে রেখে একটুখানি ঘুম পাড়িয়ে এসেছি। দরজাটা ওদিকে আটকে রেখেছি আর সামান্য একটু খুলে দিয়ে দরজার সামনেই আমি বসেছি বেলুনগুলো সাজাতে। প্রথমে সবকটা বেলুন আমি ফুলিয়ে নিচ্ছি। সবকটা বলতে এখানে 10টা মতো বেলুন রয়েছে। একটা রয়েছে হালকা নীল রং, ডিপ নীল রং, আর একটা সাদা, মানে এই তিনটের কম্বিনেশনে আমি 10টা বেলুন একটা প্যাকেট নিয়ে এসেছি। আর এই গ্যাজেটটা থাকার ফলে কি যে সুবিধা হয়েছে, আমার যখন ওই যে প্রেগনেন্সির সময় জেন্ডার রিফিল একটা ভিডিও দেখলেন, তো ওই সময় না এটা কেনা হয়েছিল। এটা থাকায় বেশ ভালো হয়েছে, কি অল্প সময়ের মধ্যে সবকটা বেলুন ফুলিয়ে নিলাম। যদিও একটু হালকা শব্দ হচ্ছিল, তাই আমি দরজাটাকে ভিজিয়ে দিয়ে ভালোই করেছি। প্রথমে ভেবেছিলাম বেলুনগুলোতে বোথ সাইড টেপ ছোট্ট ছোট্ট করে কেটে আমি সিলিং এ চিপকে দেব, কিন্তু না, দেখলাম ওরকম ভাবে সাজাতে গেলে আরো বেশি বেলুনের দরকার ছিল। তবে আমি তো এনেছি মাত্র একটা প্যাকেট, ওই 10টার একটা প্যাকেট। ওই কারণে আমি এখন ওই সিলিং এ নয়, বরং আমি দেয়ালগুলোতে চিপকে দিলাম। আর আমার কাছে এরকম বেলুন সুন্দর করে সাজিয়ে নেওয়ার একটা টুল ছিল, তো আমি এখানে অ্যাডজাস্ট করে 4টে বেলুন দিলাম, ওপরে নীল আর 3টে সাদা। এখানে আরো বেশ কয়েকটা বেলুন দেওয়া যেত, তবে আমি অল্পই দিয়েছি।
একটুখানি পেপরিকা পাউডার দিয়েছি কালারের জন্য, আর সামান্য একটু কেকে ব্যবহার করা যে ফুড কালার ওইটাও দিয়েছি। তো এখন চামচের সাহায্যে ভালো মতো আমি এই সমস্ত কিছু মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। এই মাংসটাকে এখন আমি ওই যে ওভেনের গ্রিলে বসিয়ে দেব, তারপরে যাব আমি রেডি হতে। বিকাল 6:45 নাগাদ কাঞ্চনের চলে আসার কথা বাড়িতে। তো এখন ঘড়িতে 5টা বেজে গিয়েছে। আমি এখন এই চিকেন গুলোকে বসিয়ে দিয়ে রেডি হব, তারপর ফুলগুলোকে সুন্দর করে সাজাবো। কেকটাও পরে বের করব ও এলে। আগে আগেই কেক দেখে ফেললে তাহলে আর সারপ্রাইজ থাকলো কই। আর জানেন তো, অনেকেই তো আমরা ভালোবাসার মানুষের জন্য সবসময় গোলাপ ফুল কিনে আনি, তবে আমার কিন্তু গোলাপ ফুলের থেকেও এরকম লিলি বেশ পছন্দ। তাই আমরা দুজন দুজনের জন্য যে কোনো ভালো দিনে এরকম লিলি ফুল কিনে আনি। আমি আর মিহি হয়ে গিয়েছি রেডি। তারপর এই যে বেলুন দিয়ে সাজিয়েছি, যেরকম পেরেছি কোনো রকম সাজিয়ে দিয়েছি। আর মিহি পরেছে এই যে পুজোর একটা ড্রেস, আমিও পরেছি পুজোর সময়, পুজো উপলক্ষে নেওয়া, বাট তার আগে নেওয়া হয়েছিল ড্রেসটা। মিহি, পাপার জন্মদিন, সবাইকে বলে দাও আমার পাপা বেস্ট পাপা, আজকে আমার পাপার হ্যাপি বার্থডে। ইয়ে কাঞ্চন বাড়ি এসেছে, ও স্নানে গিয়েছে। আর যখন দরজা খুললাম, ওর যে কি ভালো লেগেছে, ঘর ভর্তি সুন্দর ফুল, মোমবাতি, তারপরে বেলুন, এগুলো দেখে ওর বেশ ভালো লেগেছে। তারপর আমি ওকে বললাম তুমি আজকে রান্নাঘরে যাবে না। ও যে অফিসে লাঞ্চ নিয়ে যায়, সেই যে বক্স পাত্র ওগুলো সব ও নিজেই ধোয়, ও কখন আমাকে দিয়ে ওগুলো ধোয়ায় না। তো সেটা ধুতে আমি ওকে আজকে মানা করলাম, কারণ ও এখন রান্নাঘরে গেলে আমার মাংস মাছ সবই দেখে ফেলবে। তো ওই কারণে বললাম ওটাকে তুমি আজকে অন্য জায়গায় রেখে দাও। কাঞ্চন, কেমন লেগেছে বলো আমার আয়োজন? আমি তো জানতাম না তুমি এত কিছু করবে সোনাকে নিয়ে। না গো, সত্যি কষ্ট হয় কিন্তু করতে আনন্দ হয়, কিন্তু করতে আনন্দ হয়, সত্যি আনন্দ হয়। আজকে কাঞ্চনের শুভ জন্মদিন। গত বছর এই দিনে মিহি আমার পেটে ছিল, আজকে সেই মানুষটা আমাদের কোলে। ভাবতেই অবাক লাগছে কিভাবে একটা বছরের মধ্যে জীবন পুরো বদলে গেল। কেমন লাগছে আজকের দিনে? খুবই ভালো লাগছে। এতদিন আমরা দুজনে কেক কাটতাম, এখন আমরা তিনজনে কেক কাটবো, ফুল ফ্যামিলি মিলে কেক কাটবো। তো চলো কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে পাপা লিখে এনেছি। প্রত্যেক বছর হ্যাপি বার্থডে হাজবেন্ড থাকে, এবছর হ্যাপি বার্থডে পাপা হয়ে গিয়েছে। চলো 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 কেক কাটো। আগে ফু দাও তো। আরে আগে ফু দাও না। পাপা ফু দাও। ওই হই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে ডিয়ার কাঞ্চন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কেক কাটো, কেক কাটো। ওই ওই ওই, এই জ্বালিয়ে দেবো এটা? না না, আজকে আরে হ্যাঁ হ্যাঁ, কে বললো জ্বালানোর অবস্থা কাটতে না? আজকে জন্মদিন বলে কথা। জ্বালিয়ে কাটো না। আর তোর সহ্য হচ্ছে না, কেকটা কাটো রে ভাই। না ধরো ধরো। মিহি মিহি ধরো, মিহি ধরো, মিহি ধরো ধরো, পাপা ধরো ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের সোনা, ইয়ে ইয়ে ইয়ে, কি মজা রে ভাই। আরে না, তুমি আগে খাও না। আরে খাও, আমার বার্থডে তো আরে বাবা তুমি আগে খাও। না না না, তুমি খাও খাও খাও। তুমি খাবে? জন্মদিনের স্পেশাল খাবার বেড়ে দেওয়ার জন্য আমি তো ওর জন্য গতকালকে আপনারা যেমনটা দেখতে পেলেন নতুন প্লেট, থালা, বাটি সবই এনেছিলাম। তো এখন একে একে খাবারগুলো আমি গুছিয়ে দিই। আর চাটনি না আমি পরে একটুখানি করেছিলাম, ভাবলাম যে মাছ মাংস যেহেতু রয়েছে তাই শেষ পাতে একটু চাটনি মুখে দিলে বেশ ভালোই লাগবে। সেই ভাবনা থেকেই আমি টমেটো, আমসত্ত্ব, খেজুরের চাটনি বানিয়েছিলাম। দেখে মনে হচ্ছে খুবই অল্প খাবার, এগুলো বানাতে আর কি সমস্যা, কিন্তু সত্যি বলতে জানেন তো, ছোট বাচ্চা নিয়ে এত কিছু করতে গেলে না মনে অনেকটা সাহস জোগাতে হয়। তো সেই সাহসটা জুগিয়ে আমি গতকাল রাত থেকেই না নিজে মনে মনে ম্যাপ আঁকছিলাম যে কখন কোনটা করব, কি কি প্ল্যানিং ছিল, তা আমি আগে থেকেই ঠিক করে রেখেছি। ওই জন্য একটু হলেও আজকে সময়ের মধ্যেই সবকিছু ম্যানেজ করতে পেরেছি। বলো লাঞ্চে কি, সরি লাঞ্চ না, ডিনারে কি কি আছে? জন্মদিন স্পেশাল বেশি কিছু করতে পারিনি, এই যেটুকুনি করেছি। দাঁড়া দাঁড়া, করেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ। বলো 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 বলো, কি কি আছে বলে দাও বন্ধুদেরকে। তন্দুরি চিকেন, পাবদা মাছের ঝোল। ঝোল না, ঝাল ঝাল, ঝোল বলো না, এখানে ঝোল কোথায় দেখছো? পাবদা মাছের ঝাল, আর পাবদা মাছের ঝাল, মাটন কষা, পায়েস, চাটনি। ডাল করিনি, ভাজাভুজিও করিনি, তার কারণ রাত্রেবেলায় অত কিছু খাবেও না। আর সব থেকে বড় কথা, আমি খাবারগুলোকে এদিক থেকে সাজাতে পারতাম, কিন্তু জায়গার অভাবে কোন রকম সাজিয়ে দিয়েছি। বেশ এত ফর্মালিটিস করতে হবে। হ্যাঁ,
স্পেশাল প্লেট সব কিনে এনেছি জন্মদিন উপলক্ষে। থ্যাংক ইউ। কিছু করার নেই। ছাতার মাথা। ভালো আছে? না খেতেই বলে ভালো হচ্ছে, সত্যি ভালো আছে। থ্যাংক ইউ। গত বছর এই দিনে আমার কোলে যে মানুষটাকে দেখছেন, এই মানুষটা ছিল আমার পেটে, আর পাপাকে আমি শুধুমাত্র ইলিশ মাছ ভাজার কাঁচা লঙ্কা দিয়ে ভাত দিয়েছিলাম, মনে আছে? তখন আমি কাউকে বলিনি যে আমি প্রেগনেন্ট, তো অঘরে বমি করতাম তখন। তো যাই হোক, সেটা অন্য কথা। দিন কিভাবে যাই হোক, কিভাবে সময় চলে যায় বছরের অতীতে, মানে 1 বছরের মধ্যে জীবনটা আমাদের সম্পূর্ণ এপিটোপিট হয়ে গিয়েছে। এই জীবনে আমরা খুব খুশি। তো চলুন, আজকে ছিল এই ব্লগ, কাঞ্চনের জন্মদিন, সেই উপলক্ষে আমি চেষ্টা করলাম একটু স্পেশাল ফিল করুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।